প্রতিদিন একটি সিএনজিতে 774 টাকা করে খরচ, 774 টাকা খরচ হলে তো 600 টাকার অনেক বেশি জমা হবে। অন্য প্রসঙ্গে আছে, অভিভাবকরা হয়তো সন্তাপ করবেন, কিন্তু শিক্ষাবিদদের কপালে এবার চিন্তার বলিরেখা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ছাত্রছাত্রীরা আসলে শিখছেটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ফলাফল এবার বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে অত্যন্ত ভালো ফলাফলকারী শিক্ষার্থীরা গণহারে ফেল করেছে। খ ইউনিটে উত্তীর্ণ হয়েছে মাত্র 9.5% শিক্ষার্থী। প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে বটে, কিন্তু তারা কিছু শিখছে তো? প্রতি বছরই বাড়ছে এরকম উল্লাসের আওয়াজ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 70,000-এর বেশি শিক্ষার্থী। আগের বছর এ সংখ্যাটি ছিল 58,000। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভালো ফলাফল আসলে কতটুকু ভালো, কতটা মান অর্জন করতে পারছে এই শিক্ষার্থীরা? প্রশ্নটি সামনে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স শ্রেণীতে ভর্তির পরীক্ষায় ভালো ফলাফলকারীদের শোচনীয় ফলাফল দেখে। এখানে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের 76%ই ফেল করেছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী হিসেবে বিবেচিত হতে যে ন্যূনতম নাম্বার পাওয়া দরকার তা এরা পায়নি। 70 to 75% জিপিএ 5 পাওয়া ছাত্র যারা আমাদের এখানে পরীক্ষা দেয় তারা আসলে কৃতকার্য হতে পারে না। সবগুলো ইউনিটের একই রকম চিত্রই আমরা দেখতে পাই। শোচনীয় অবস্থা শুধু খ ইউনিটে নয়, এবার ক ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে পাশ করেছে মাত্র 21.50%, গ ইউনিটে 20.61%। অর্থাৎ 80%-এর বেশি শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশ করতে 120 নম্বরের ন্যূনতম 48 নম্বর পেতে হয়। এর আগের 3 বছরের চিত্রে এর খুব বেশি হেরফের নেই। A+ পেলে কিন্তু যে ওরা ভালো ছাত্র তা কিন্তু কোনো এটার মধ্যে আমি মনে করি এটার মধ্যে কোনো সম্পর্ক নেই। হয়তো অনেকে ভালো, নিশ্চয়ই ভালো, ওরা ভালো, কিন্তু সেটা কিন্তু প্রমাণিত হয় না আমাদের পরীক্ষাটা। যারা খুব থরলি বই পড়েন এবং বইয়ের মূল বিষয়বস্তুগুলো ভালোভাবে আত্মস্থ করেন, তাদের জন্য আসলে ভর্তি পরীক্ষায় ভালো করাটা সহজ। তবে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন, ফলাফলের এই প্রবণতা থেকে শিক্ষার্থীদের মেধা বা পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তোলা যায় না। এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পাস ফেলের যে সম্পর্ক, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এই 9.55-এর যারা এই শতাংশে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তির সুযোগ দিতে পারছি না। উপাচার্য যে যুক্তি দেখান, এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগকে এবার দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। কেননা পরীক্ষা যারা দিয়েছে পরীক্ষার ফলাফল অনুযায়ী 2 জন মাত্র শিক্ষার্থী এবার পড়ার সুযোগ পেয়েছে এই বিভাগে। জেনারেল অ্যাডমিশন কমিটিকে এবার আলাদা সভা করে এই বিভাগে ভর্তির শর্ত শিথিল করতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। স্যার, আমি আপনার কাছে একটি সরাসরি প্রশ্ন করবো। আপনি আমাদের প্রতিবেদনটি দেখলেন, আমি যদি আপনার কাছে জানতে চাই এর কারণ আসলে কি? কারণ তো আন্দাজ করে বলা যাবে, সঠিক কারণ যদি খুঁজতে হয় এবং খোঁজাই উচিত, আমাদেরকে ছোট ছোট গবেষণা করতে হবে। যারা এসএসসি এইচএসসিতে A+ পেল, তারা যদি ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়াটা বড় কথা না, কারণ সবাই পাবে না, সিট সীমিত, কিন্তু ভর্তি পরীক্ষায় পাশ করতে পারলো না, এইটা তো বেদনাদায়ক। এবং একটা পরীক্ষার সাথে আরেকটা পরীক্ষার কোনো সঙ্গতি বা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমি বলবো, স্যার, আমি আরেকটা জিনিস এখানে যদি আপনি একসাথেই বলেন যে ইংরেজি মানে যে ভর্তি পরীক্ষাটি যে হলো সেখানে বাধ্যতামূলকভাবে ইলেকটিভ ইংলিশ উত্তর রাখার যে বিধান রাখা হয়েছে, অনেক শিক্ষার্থী বলছেন যে এটি তারা জানতেন না এবং এটি কিভাবে প্রশ্ন আসবে সে ব্যাপারেও তাদের কোনো ধারণা ছিল না, এবং সেই জন্য ইংরেজি বিভাগে আমরা দেখেছি মাত্র 2 জন শিক্ষার্থী তারা বিবেচিত হয়েছে সেখানে পড়ার যোগ্য হিসাবে। না, তাই যদি ঘটে থাকে এটা কিন্তু কাঙ্ক্ষিত না। কারণ পরীক্ষায় কোন বিভাগে যাওয়ার জন্য, কোন ইউনিটে যাওয়ার জন্য, কোন সাবজেক্টে যাওয়ার জন্য, কোন বিষয়ের পরীক্ষা দিতে হবে, যেমন উচ্চতর ইংরেজি বা বিশেষ ইংরেজি না নিলে, পরীক্ষা না দিলে ইংরেজিতে ভর্তি হয়ে যাবে না, এই বিষয়গুলি আগে থেকেই ছাত্রদেরকে জানিয়ে দেওয়া উচিত। যদি জানিয়ে দেওয়া না হয়ে থাকে তাইলে এটা একটা বড় ভুল হয়েছে, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত, এটা মানে আমি বলবো এই ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের হওয়া বাঞ্ছনীয় না। কারণ আমি শিক্ষার্থী হিসাবে জানলাম না, আমি ইংরেজি পড়তে চাই, যে আমাকে কি করতে হবে, কি ধরনের প্রশ্নে পরীক্ষা দিতে হবে, এই ধরনের কোনো পূর্ব ধারণা না দিয়েই আমাকে
পরীক্ষার হলে নতুন ধরনের এক প্রশ্ন দিয়ে দিবে এবং এতে আমি কৃতকার্য হব, এই আশা করাটা দুরাশা। অতএব যদি তাদেরকে আগে জানিয়ে দেয়া না হয়ে থাকে যে কি ধরনের প্রশ্ন হবে এবং তাদের কি করতে হবে, তাইলে এই পরীক্ষাটাই আমি যথাযথ হয়েছে বলে আমি মনে করব না। স্যার আমি আরেকটা জিনিস আরেকটা কথা বলতে চাই এই জি স্যার প্রসঙ্গে। বলেন। আমি আরেকটা কথা বলতে চাই যে এসএসসি এইচএসসিতে প্লাস পাওয়া আর জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দূরের কথা, পাশ করতে না পারা, এই দুইটার মধ্যে যে অসঙ্গতি, এই ক্ষেত্রে আমি বলবো দুইটাই পাবলিক পরীক্ষা। এসএসসি এইচএসসি বোর্ড নেয় পাবলিক বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি। তো অতএব সরকারি ক্ষেত্রেই এই যে গরমিল অমিলের যে ব্যবস্থাটা, ওই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে এবং কোথায় গলদ এটা ধরতে হবে, গলদ ধরে ওইটা শুধরাতে হবে। রোগ না ধরে যদি রোগের চিকিৎসা না করা হয়, রোগ বাড়তে থাকবে। তো অতএব আমার বিশেষ অনুরোধ থাকবে যে হয় এসএসসি এইচএসসিতে গলদ আছে ওইটা ধরা হোক, অথবা অ্যাডমিশন টেস্টে গলদ আছে ওইটা ধরা হোক, অথবা উভয় ক্ষেত্রেও গলদ থাকতে পারে। অতএব আমাদেরকে রোগ আইডেন্টিফাই করতে হবে, স্যার চিহ্নিত একজন করতে শিক্ষা হবে গবেষক এবং হিসেবে স্যার শুধরাবার ব্যবস্থা নিতে হবে। স্যার একজন শিক্ষা গবেষক হিসেবে আপনি কি মনে করেন গলতটা আসলে কোথায়, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে নাকি বোর্ডের আপনার পরীক্ষায়? আমি আপনার প্রশ্নটার সঠিক উত্তর দিব না এই কারণে যে আমি হয়তো আন্দাজ করতে পারি যে ওখানে গলদ, কিন্তু এই ব্যাপারে তো আমরা সুষ্ঠু সঠিক পদক্ষেপ নিতে পারি। কেন আমি কি ঢাকা বোর্ডের, কুমিল্লা বোর্ডের, রাজশাহী বোর্ড থেকে 500 করে খাতা র্যান্ডমলি দৈব চয়ন পদ্ধতিতে নিয়ে ভালো পরীক্ষক দিয়ে পরীক্ষা করিয়ে এই গড় মার্ক আর বোর্ডে পাওয়া গড় মার্কের মধ্যে যদি পার্থক্য থাকে, তাইলে বলবো যে পরীক্ষাটা যথার্থ হয় নাই। কিন্তু আমি এখন মনের ধারণার থেকে একটা বলা আর পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ, আজকাল ডাক্তারের কাছে গেলেই পরীক্ষা দেয় রোগ ধরার জন্য। তো আমাদের শিক্ষাক্ষেত্রেও তো রোগ ধরার ব্যবস্থা আছে, কিন্তু আমরা স্যার ওখানে যাচ্ছি না কেন? আপনি যে রোগ ধরার কথা বলছেন, আপনি যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন, আমরা তো এইসব বিষয়ে আপনাদের উপরে নির্ভর করব। আপনারা এই পরীক্ষাটা করেছেন কিনা, করবেন কিনা, বা করলে কিভাবে করবেন সেটি নিয়ে আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আজকের থেকে 15 বছর আগে এই ঢাকা বোর্ডের 50টা খাতা নিয়ে, একটা খাতা নিয়ে 50 কপি করে 50 জন এক্সামিনার দিয়ে দেখানো হয়েছে এবং আমি সুপারভাইজার ছিলাম। তখন দেখা গেছে যে একই খাতায় এক এক্সামিনার দিয়েছে 32 নাম্বার, আরেক এক্সামিনার দিয়েছে 65 নাম্বার, আর অন্য এক্সামিনারদের নাম্বার এর মাঝামাঝি। মানে ওতে বলা হচ্ছে যে ওই পরীক্ষার সাবজেক্টিভিটি ছিল বেশি, অবজেক্টিভিটি ছিল না। এর ফলে ওই গবেষণার ফলেই আমাদের দেশে মাল্টিপল চয়েস মানে বহু নির্বাচনী পরীক্ষা শুরু হলো। ওই যে 4টা করে উত্তর দেয়া থাকে, একটা টিক দেয়া। এখানেও আবার গলদ এখন শুরু হয়ে গেছে আন্দাজে টিক দিয়ে নাম্বার পাওয়ার, ওইটা শুধরাবার ব্যবস্থা আছে। তা আমাদের অসুবিধাটা কোথায়? আমরা যে কোনো একটা ব্যবস্থা নিয়ে এটার অর্ধেকটা বাস্তবায়ন করি, বাকি অর্ধেকটা করি না, ফলে এর থেকে সুফল আমরা পাই না। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।